হাসুলিবাকের উপকথা দ্বিতীয় পর্ব সপ্তম অধ্যায়। ৭। সাহেবডাঙ্গা, কেউ বলে কুঠিডাঙ্গা। পাথুরে মাটির ঢলন একটা, খানিকটা উঁচু খানিকটা নিচু আবার খানিকটা উঁচু। লাল কাঁকড়ে ভরা ঢেউ খেলানো ভঙ্গিতে একটা ঢলন যেন নেমে এসেছে সাঁওতাল পরগনার পাহাড়ের দেশ থেকে। পশ্চিম থেকে পূবে চলে এসেছে একটা বদ্বীপের চেহারা নিয়ে। এই ঢলনের আশেপাশে বাংলাদেশের মাটি, সেখানে এই দেশের চাষের মাঠ, সেসব মাঠে নানা ফসল। হাঁসুলিবাঁকে এই লাল মাটির একটা ফালি এসে শেষ হয়েছে হাঁসুলিবাঁকের উত্তর পশ্চিম মাথায়। এইখানে নীলকর সাহেবরা তাদের কুঠি তুলেছিল। এই মাটিতে ৮ মাস ঘাস জন্মায় না। আষাঢ় থেকে আশ্বিন পর্যন্ত কঠিন রোগে চুলে উঠে যাওয়া মানুষের মাথায় সদ্য গজানো রোগা চুলের মতো পঙাশ সবুজ রঙের ঘাস গজায়। উঁচু সাহেবডাঙ্গার ঢলন ক্রমশ নিচু হয়ে কোপাইয়ের চরের সঙ্গে মিশে এক হয়ে গিয়েছে। কোপাইয়ের বন্যার ভয়েও বটে এবং বন জঙ্গলের কাদা নেই ঝকঝকে তকতকে বলেও বটে। সাহেবরা এইখানে কুঠি তুলেছিল। সাহেবদের আমলে এই ডাঙ্গা ছিল রাজপুরী। সুচাঁদ বলে, বাবারা বলতো এই বড় বড় ঘোড়া, এই ঝালর দেওয়া সওয়ারি অর্থাৎ পালকি, এইসব বাংলা ঘর, ফুল বাগিচা, বাঁধানো খেলার জায়গা, কাঠরার আসবাব, সে ঐশ্বর্যের কথা মুখে বলা যায় না। একদিকে কাছারি গমগম করত, বন্দুক নিয়ে পাহারা দিত ৮ পৌরেরা, মাথায় পাগড়ি বেঁধে লাঠি নিয়ে পাহারা দিত তারা। জোর হাত করে বসে থাকতো চাষি সজ্জনেরা, ভয়ে মুখ চুন ২-১০ জনে বেঁধে রাখত, কারোর শুধু হাতে ধরি, কারোর বা হাত পা দুই বাঁধা। সাহেব লোক, রাঙা রাঙা মুখ, কটা কটা চোখ, গিরগিটির মতো চুল, পায়ে এই বুট জুতো, খটমট করে বেড়াতো, পিঠে প্যাটে জুতো শুদ্ধ লাথি বসিয়ে দিত, মুখে কটমটে হিন্দি বাত, মার ডালো, লাগাও চাবুক, দেখলাও শালো লোগো ক। সাহেব লোকের প্যাঁচ। কখনো হুকুম দিত কয়েদ করো, কখনো হুকুম দিত ভাঙ দেও শালো লোকের ধান কো জমি, লয়তো কাটকে লেও শালক জমি কা ধান। যে সে সময় সে তোমার বামুন নেই, কায়ত নাই, সদগপ নাই, সব এক হাল। আতে সারি সারি বাতি জ্বলত, টুং টুং ক্যাঁ ক্যাঁ, ভ্যাঁ পোঁ বাজনা বাজত। সাহেব মেম বিলিতি মদ খেত, হাত ধরাধরি করে নাচত, কয়েদখানায় মানুষ চেঁচালে হাঁকিরে উঠত বাঘের মতো, মত চিল্লাও। বেশি আত হলে সিপাহীদের বন্দুকের রজ করত, দুম 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 দুম। রজ করতো অর্থাৎ রেওয়াজ করত। হাঁক দিত, ও হই, তফাৎ যাও, চোর বদমাশ হুঁশিয়ার। চোরই হোক আর সাধুই হোক, এতে ওদিকে হাঁটলে অক্ষে থাকতো না, দুম করে গুলি করে দিত। সেই ভাঙা এখন ধুধু করছে। নীলকুঠির চিহ্নের মধ্যে আছে কেবল সাহেবদের লাগানো আম বাগান। তারই মধ্যে ভাঙা নীলের হ্রদগুলো আর বাংলোর কিছু কিছু ভিত, সেগুলোর চারিপাশে ঘন ঝোপ জঙ্গল গজিয়েছে। কাঁকুড়ে পাথরে ডাঙার এই ঠাঁইটুকুতে সাহেবরা সার মাটি দিয়ে খুঁড়ে ঠুঁসে জল ঢেলে অদ্ভুত উর্বর করে তুলেছিল। তখন ছিল বাগান, এখন জঙ্গল, বাকিটা চিরকালের সঙ্গে লাল মাটি ধুধু। সুচাঁদ ডাঙাটার ধারে দাঁড়িয়ে মধ্যে মধ্যে কাপড়ের খুঁটে চোখ মুছে আক্ষেপ করে। চোখ দিয়ে তার সত্যিই জল পড়ে। হাঁসুলির বাঁকে বাঁশবাদির কাহারপাড়ায় মানুষদের প্রকৃতি আছে, চরিত্র নেই। অল্পেই ওরা হাসে, অল্পেই ওরা কাঁদে, নিজের দুঃখেও কাঁদে, পরের দুঃখেও কাঁদে। মহাবনে মহাগজ পতনের সব সংবাদ পেলে কৌতুক হলবশত দেখতে চায় এবং এত বড় দেহটি অসার হয়ে পড়ে থাকতে দেখে ভাবাবেগে অভিভূত হয়ে তার গলা জড়িয়ে ধরে কাঁদে। তবে ওদের পুণ্য নয়, ওদের চোখের জলের স্পর্শে মৃত জীবন্ত হয়ে ওঠে না। সুচাঁদের মুখে সাহেবডাঙ্গার গল্প শুনে সবাই চোখ মোছে, তবে সুচাঁদের মতো এত কাঁদতে কেউ পারে না। সুচাঁদ সেই উপকথার শেষের যুগের মানুষ যে। সুচাঁদ চোখ মুছে বলে, রূপকথায় সেই যে বলে রাক্ষসীর পুরি খাওয়া, এ তাই খাঁ 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 করছে। সত্যিই খাঁ খাঁ করে।
মানুষজন ওদিকে বড় কেউ আসে না। দাঁতালের আড্ডা, জঙ্গলে ভরা ভাঙা নীলকুঠি। রাত্রে ওরাই দল বেঁধে বার হয়, ছুটে গিয়ে পড়ে নদীর ধারে, দাঁতে মাটি চিরে নানান গাছের মূল তুলে খায়। ধানের সময় মাঠে গিয়ে পড়ে, মাঠে মাচান বেঁধে টিন বাজিয়ে কাহারেরা তাদের তাড়ায়। ছোট ছোট বাখারিতে শক্ত দড়ি গাঁথা বঁড়শি বেঁধে মদের মেয়া ও কলার টোপ গেঁথে ছড়িয়ে দেয় মাঠময়। ধান খেতে এসে মুখে বড়শি গেঁথে পায়ে দড়ি আটকে দাঁড়িয়ে থাকে। সকালে কাহারেরা ধরে মারে। বেশি উপদ্রব হলে দল বেঁধে গিয়ে মেরে আসে ওদের। সেই কুঠিডাঙায় কোদালের কোপ পড়ছে। জল ঝড় হয়ে গিয়েছে দুদিন আগে। বৃষ্টি বেশ পর্যাপ্ত পরিমাণেই হয়েছে। চন্দনপুরের বড়বাবুরা সাঁওতাল মজুর লাগিয়েছেন প্রায় 150। এই লাল কুঠির এই লাল কাঁকুড়ে মাটির একটা বিশেষত্ব আছে। যে মাটি পাথরের মতো শক্ত, কোদালে কাটে না, কোপ মারলে খানিকটা লাল ধুলো ওড়ে চোখে মুখে মিহি বালি ছিটকে লাগে, সেই মাটি বৃষ্টিতে ভিজলে কয়েকদিন ধরে ভুড়োর মতো নরম হয়ে থাকে। মাটির এই অবস্থার নাম বতর। এখানকার মাটি কাটার সুযোগ এই বতরে। এই সুযোগ চলে গেলে মাটি কাটা আবার কঠিন হয়ে পড়বে। সাহেবডাঙ্গায় যে ঢলটা নেমেছে কোপাইয়ের দিকে, সেই ঢালে চাষের জমি তৈরি হচ্ছে। ঢালের শেষ অংশটায় চন্দনপুরের বড়বাবুদের জমি, নিজের জমি তৈরি করছে সাঁওতালরা। কাছাকাছি জাঙ্গলের সদগোপ মহাশয়দের কয়েকজন সেলামি নিয়ে খাজনা বন্দোবস্তিতে জায়গা নিয়েছেন। তারা নিজেরা বসে আছে, খাটছে কিষাণ মাহিন্দার সঙ্গে 2-4 জন মজুর। বনোয়ারি সবচেয়ে খারাপ 5 বিঘা জায়গা নিয়েছে। বিনা সেলামিতে জমি নিরস্ত হবেই। তাছাড়া কাহারদের অদৃষ্টে এর চেয়ে ভালো জমি হবেই বা কেন? সে নিজেই কোপাবে মাটি, সে মাটি ঝুড়িতে মাথায় তুলে বয়ে আলবন্দি করে ফেলবে বনোয়ারির বউ আর সুচাঁদ পিসি। সুচাঁদ পিসিকে বনোয়ারি মজুর দেবে অবশ্য। 3 প্রহর খাটবে, 14 পয়সা নগদ পাবে, আর পাবে জল খাবার। আর কথা আছে, বিকেলবেলা ঠান্ডার সময় একটু ছুটির পর প্রহ্লাদ, রতন, পানু আরও কয়েকজন মেয়েকে লাগাবে বনোয়ারির হাঁটু গেড়ে বসে প্রণাম করে আঁচোটা মাটিকে, অর্থাৎ ভূমিকে। মনে মনে বলে, তোমার অঙ্গে আঘাত করি নাই মা, তোমার অঙ্গকে মার্জনা করছি, সেবা করছি তোমার। তুমি ফসল দিও, আমার ঘরে অচলা হয়ে থেকো। তারপর সে কোঁচর থেকে খুলে সেখানে নামিয়ে দিলে বাবা ঠাকুরের পুজোর ফুল। জয় বাবা, তুমি রক্ষা করো, যেন পাথর না বার হয়, কিন্তু জীব জন্তু জানোয়ার বার না হয়। হাতে তাড়ি দিয়ে বলে, কীটপতঙ্গ সাপখোপ সাবধান, তোমরা সব সরে যাও। আমি আজার কাছে জমি নিয়েছি, দেবতার কাছে আদেশ নিয়েছি, এ জমি আমি কাটবো। সে কোপাতে লাগলো। সদগোপ মহাশয়রা নিজেদের হুঁকোয় তামাক খেয়ে মধ্যে মধ্যে কৃষাণ মহেন্দ্রদের দিচ্ছেন। সাঁওতালরা চুটা খাচ্ছে। বনোয়ারি 2 পয়সার বিড়ি কিনে এনেছে, নিজে খানিকটা খেয়ে এঁটো বিড়ি বউকে দিচ্ছে। সুচাঁদকে দিচ্ছে গোটা বিড়ি। পিসিও বটে, তাছাড়া পুরো একটা বিড়ি না খেলে সুচাঁদের নেশা হবে না। কিন্তু সুচাঁদও বিড়ি খেতে চায় না, তামাকই তার সবচেয়ে প্রিয়। হঠাৎ সুচাঁদ হেদমণ্ডলের কাছে গিয়ে বলল, কলকাটা একবার দাও কেন গো? মণ্ডল বিনা বাক্যেই কলকাটা নামিয়ে দিলেন। সুচাঁদ মণ্ডলের সামনেই উবু হয়ে, অবশ্য লজ্জা করে পিছন ফিরে বসে নারীত্বের ভূষণ বজায় রেখে তামাক খেতে লাগলো। হঠাৎ এক সময় লজ্জা ভুলে সামনে ফিরে বললে, তুমি তো তবু কলকে দিলে মোড়ল, পানার মনি বলে মারতে আসতো আমাকে, অথচ আমার মেয়ের তরে যখন অং ধরেছিল তখন আমার পায়ে ধরতে এসেছিল। হেদমণ্ডল ধমক দিয়ে চিৎকার করে বললেন, থাম, এখানে বকবক করিস নে। হেদমণ্ডলের গলার আওয়াজ একেই খুব জোর, তার উপর সুচাঁদকে কালা জেনে চিৎকার করেই কথা বলায় সুচাঁদ স্পষ্ট শুনতে পেল কথাগুলো। এর মধ্যে সে হেদমণ্ডলের উপর বরাবরই খুব সন্তুষ্ট। বকবক করবো না? না। কিছুক্ষণ হেদমণ্ডলের মুখের দিকে চেয়ে রইল সুচাঁদ। তারপর বললে, সব শেয়ালের একরা। তা বেশ। আবার সে তামাক খেতে লাগলো। আবার বললে, তোমরা আর কোদাল ধরবা না লয়? হেদমণ্ডল বলে উঠলেন, হে, এমাকে তো বড় জ্বালালে দেখছি। কেন জ্বালালাম কি করে? বলে, জ্বালালাম কি করে? তোমার বাবাকে দেখেছি নিজে হাতে কোদাল ধরে ওই লম্বা বাকড়ি কাটতে। হাঁস করে সে কি কোদালের কোপ? তোমরা তো কাটতে গেও নিজে হাতে মাটি। আমি তো ভূষণ্ডী কাক, আমার তো দেখতে বাকি নেই কিছু।
কথাটা সত্য। কিছুকাল অবশ্য, অর্থাৎ 20-25 বছর আগেও এইসব মণ্ডল মহাশয়েরা পুরোপুরি চাষি ছিলেন। জমি কাটাইয়ের কাজ থেকে আরম্ভ করে চাষের কাজ পর্যন্ত কিষাণ মাহিন্দার মজুরদের সঙ্গে নিজেরাও প্রত্যেক কাজটি করে যেতেন, তাতে অপমান বোধ করতেন না। এই 20-25 বছরের মধ্যে সব কেমন যেন উলটপালট হয়ে গেল। সদ্গোপ মহাশয়রা এখন আধা বাবু হয়ে উঠেছেন। হেদমণ্ডল নিজেও এ কথাটা ভালো করে বুঝতে পারেন। তার শরীরে প্রচুর ক্ষমতা এবং এখনও চাষে কর্মে তার গভীর অনুরাগ। সকল কাজ পূর্বের মতো করতে তার ইচ্ছাও হয়, কিন্তু পারেন না নিজেদের জাতির কাছে লজ্জা পেতে হবে বলে। হায় রে, কি যে ইংরেজি বাবুগুড়ির ঢল এলো দেশে, এই বলে মনে মনে আক্ষেপ করেন তিনি। বাড়ির দরজা বন্ধ করে তবুও তিনি অনেক কাজ করেন, কিন্তু সুচাদের কাছে স্বীকার করতে পারেন না সে কথাটা। তিনি বিরক্ত হয়ে বলেন, বকিস না মেলা, তোরা যে মরা কুকুর বিড়াল ফেলা ছেড়েছিস, আবার রব তুলছিস মরা গরু বেঁধে করে ফেলবি না, বাড়ির নর্দমা পরিষ্কার করবি না বলছিস। বলি তোরা এত বাবু হলি কি করে? তোরাও বাবু হচ্ছিস, আমরাও বাবু হচ্ছি, না হলে আমাদের মর্যাদা থাকে কি করে? সুচাঁদ আঙুল দিয়ে দেখিয়ে দিলে বনোয়ারিকে, বলে, ওই ওই মুচ্ছদ্দি, বুঝলে মণ্ডল, ওই বনোয়ারি মাতব্বরই এসেছে, করেছে এসব। ওই ধুয়ো ধরেছিল মরা কুকুর বেড়াল ফেলবো না, তারপরে তো সবাই মিলে গুজুর গুজুর করে ধোঁয়া ধরেছে। গরু ফেলতে হলে কাঁধে করে ফেলবে না, গাড়ি চাই। জল নিকাশির লালা ছাড়াবো, কিন্তু এঁটো কাঁটা ময়লা মাটি পচা নর্দমাতে হাত দেবো না। আমি বলি, বাপ পিতেমোর আমল থেকে করে আসছিস, করবি না কেন? তা বনোয়ারি ঘাড় নেড়ে বলে, মধ্যফরাস মেথরের কাজ করবো কেন? হেদমণ্ডল এবার খেপে উঠল, বনোয়ারির দোষ? বলি, হ্যাঁ রে মাগি, তোর নাচ জামাই করালি যে সেদিন আমাকে বললে ব্যাটা ফ্যাটা বলো না মশাই, সেও কি বনোয়ারির দোষ নাকি? সুচাঁদ গালি হাত দিয়ে বলল, সেই মারে। তারপর বললে, ওকে আমি দু চোখে দেখতে লারি, অর্থাৎ দেখতে পারি না। পাড়ার সর্বনাশ করবে, দেখো তুমি, সর্বনাশ করবে। বনোয়ারির কানে কথাগুলো সবই যাচ্ছিল। সুচাঁদ পিসে কালা, হেদমণ্ডল চিৎকার করে কথা বলছে, সুতরাং সে কেন এখানকার সকলেই শুনতে পাচ্ছে সে কথা। সে অত্যন্ত অসহিষ্ণু হয়ে ডাকলো, বলি, তামুক খাবার কতক্ষণ? সুচাঁদ ব্যস্তভাবে উঠল। বনোয়ারিকে খাতির সে করে না, কিন্তু আজ বনোয়ারি সুচাঁদের প্রায় মনিব স্থানীয়, নগদ 14 পয়সা ও চাল খাবারের মুড়ি দেবে। উঠেও সে দাঁড়ালো, কিন্তু হঠাৎ দুঃখের আবেগে কাপড়ের খুঁটে চোখ মুছলে। তারপর হেদমণ্ডলকে বললে, আমার ললাট দেখো কেন মণ্ডল মশাই, এই বুড়ো বয়সে মজুরি খাটছি। ওই করালিকে বিয়ে করেছে বলেই লাতিনের সাথে বসনের সাথে ভিনু হয়েছি আমি। আবার সে বসে গেল। গলা ফাটিয়ে মণ্ডলকে বললে, আমি বলেছিলাম বসনকে, ওই হারামজাদি পাখিকে, নয়নের হাঁপানি ধরেছে, ভালো হয়েছে, নামের মরদ নামে থাকুক, পাখির এমন বয়স কত, কিছু রোজগার টোজগার করেলে, তারপরেতে খানিকাদেক বয়স হোক, 1 কুড়ি 1.5 কুড়ি হোক, তখন ছাড়বিড় করে সাঙা দিবি নাকি, বলো মণ্ডল? সুচাঁদ আবার কাঁদতে লাগলো, আমার পেটের বিটি বসন, বসনের পেটের বিটি পাখি। এবার বনোয়ারির কাছে দাঁড়ালো। সুচাঁদ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলে, চল বাবা চল, এই দুটো পরাণের ব্যথার কথা মণ্ডল মশাইকে বললাম। খুঁড়িয়ে চলতে আরম্ভ করলে সে নিজের কাজের জায়গার দিকে। বনোয়ারি মাটি বোঝায় ঝুড়িটা তার মাথার উপর তুলে দিতেই সুচাঁদ বনোয়ারির মুখের দিকে তাকিয়ে কাতর অনুনয় করে বললে, আগ করেছিস বনোয়ারি? বনোয়ারি উত্তর না দিয়ে ঘুরে কোদালটা ধরে মাটিতে কোপ মারতে আরম্ভ করলে। মোটা বলিষ্ঠ হাতের রাগের মাথায় সে কুপিয়েই চলল। কিছুক্ষণ পর দাঁড়িয়ে কোমর ছাড়িয়ে নিলে, ধুলো মাখা হাতের আঙুল দিয়ে কপালের ঘাম টেনে চেঁচে ফেললে। 150 সাঁওতালের টামনার কোপে বাবুদের কাজ এগিয়ে চলেছে কোপাইয়ের বানের মতো, আর তার কাজ চলেছে রিমিঝিমি বর্ষার ধানের জমিতে গরুর খালের জল জমার মতো। তা হোক, এমনি করেই চিরদিন কাজ করে চলে আসছে। বাবুদের কাজ চলবে দিন কয়েক, যতদিন বতর থাকবে ততদিন, তার কাজ চলবে 12 মাস। রোজ বিকেলে এসে সে খানিকটা করে কেটে যাবে। এবার মাত্র 1খানা জমি তৈরি করবে সে। বাকি জমিটায় চাষ দিয়ে ভাদ্র মাসে কতকটা তেপেথে, অর্থাৎ 3 পক্ষীয় কলায়
তেপেথে অর্থাৎ 3 পক্ষীয় কলায় কতকটা ঘেঁষো মুগ, কতকটা বরবটি ছিটিয়ে দেবে। তারপর আসছে মাঘে জলটা হবে, সেটা হলেই লাঙল চালিয়ে মই দিয়ে ঠেলে মাটি সরিয়ে আল বন্ধনের চেষ্টা করবে। তারপর কিছু মাটি কেটে সমান করবে, সঙ্গে সঙ্গে আল বন্ধনও শক্ত হবে। এভাবে জমি করার সুবিধাও আছে। ধীরে ধীরে ঠেলে ঠেলে পাশের পতিতের মধ্যে চল না কেন এগিয়ে। নজর পড়বে না কারো, 5 বিঘা জমি নিয়েছে বনোয়ারি, ওটাকে 5.5 বিঘা তো করতেই হবে। প্রথম ফসল উঠলে সে ফসলের ভোগ দিতে হবে বাবা ঠাকুরের থানে, মুখ সিদ্ধ, বরবটি সিদ্ধ আর 1 বোতল পাকি মদ। কালারুদ্দুর পুরুত মশাইকে দিয়ে আসবে গোটা কলায়। বেরাম্ভন পুরুতের মুখেই বাবা খেয়ে থাকেন। তারপর দিয়ে আসবে চন্দনপুরের বড় বাড়ি, নতুন মালিক বাড়ি। মুখুজ্জে বাড়িতে আজ লক্ষ্মীর ভোগে লাগবে। আজা মহাশয়ের বদনে উঠবে। আর দিতে হবে জাঙ্গলের 2 পুরুষে মনিব ঘোষ বাড়িতে। তা না দিলে হয়? এইসব দিয়ে থুয়ে যদি থাকে তখন পাড়াতে 1 মুঠো করে দিতে হবে। তারপর থাকবে, না থাকে তাতেও বনোয়ারির দুষ্কু থাকবে না, অর্থাৎ দুঃখ থাকবে না। চাষের দ্রব্য মা পিতিমের দান, এ 5 জনকে দিয়েই খেতে হয়, বিশেষ করে প্রথম বছরের ফসল। দেবতা, ব্রাহ্মণ, রাজা মশাই, জ্ঞাত গোষ্ঠী সবাইকে দিয়ে যদি থাকে তবে নিজে খাবে, না থাকে হাত পা ধুয়ে হাসি পুকে ঘরে ঢুকবে। যা দেবে তা তোলা থাকবে, আসছে বছর দুনো হয়ে ঘরে আসবে। জমপুরের খাতাতেও জমা থাকলো তোমার নাম। মনের আনন্দে হুম হম করে কুপিয়ে চলল বনোয়ারি। বনোয়ারির বউ ছুটে ছুটে বইছে ঝুড়ি ভর্তি মাটি। সুচাঁদ পিসি খুঁড়িয়ে চলে 1 ঝুড়ি ফেলে ফিরতে ফিরতে সে 2-3 ঝুড়ি ফেলে আসছে। তার গরজের তুলনা কার সঙ্গে? এই জমি যে তার নিজের হবে। ওহ, ছেড়ে পাথর লেগেছে। কোদালের তলায় খং খং করে উঠল শব্দ। মাটি সরিয়ে দেখলে বনোয়ারি হাতখানেক নিচেই, মাটির নিচেই রয়েছে নুড়ি পাথর। মাথায় হাত দিয়ে বসলো বনোয়ারি। নুড়ি পাথর এমন তেমন নয়, একটা মেঝের পারনের মতো ইয়া বড় বড় নুড়ি। আধা 3 পো পুরু স্তরে জমে আছে। কোদাল দিয়ে টামনা দিয়ে কোপ মারলে ধার ভেঙে যাবে, ভোঁতা হয়ে যাবে অস্ত্র, কিন্তু তাতে তো পাথর উঠবে না। সে উঠে সোজা হয়ে দাঁড়ালো। টামনার বাঁটের উপর হাত রেখে ভাবতে লাগলো উপায়। বাবুদের সাঁওতাল মজুররাও পেয়েছে পাথরের স্তর, টামনা রেখে গাঁইতি ধরেছে। বাবু মহাশয়দের কারবারই আলাদা। আগে থেকে রনুমান অর্থাৎ অনুমান করে গাড়ি বোঝাই করে গাঁইতি এনেছে। হেদমণ্ডল বুঝতে পারলেন ব্যাপারটা। সেও ভাবছে পাথর লাগলে মুশকিল হবে। হেদমণ্ডল বললে, লাগলো তো, অর্থাৎ পাথর। বনোয়ারি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঘাড় নেড়ে বললে, হ্যাঁ লেগেছে, আমি জানতাম। হেদমণ্ডল সঙ্গে সঙ্গে উঠলেন, চলে গেলেন বাবু মহাশয়দের চাষবাবুর কাছে। গুজু গুজু ফুসু ফুসু লাগিয়ে দিলেন। বনোয়ারি হেসে ঘাড় নাড়লে, অর্থাৎ ঢাকে ঢোলে বিয়ে তাতে কাস্তে মানা। চাষবাবুকে দিয়ে কিছু দিয়ে গাঁইতি ভাড়া নেবেন। তার আর চুপিসারে এত কথা কিসের বাবা? বনোয়ারির স্ত্রী হতাশ হয়ে পাশে উবু হয়ে বসে পড়ল। সে তার মুখের দিকে চেয়ে বললে, কি হবে? সুচাঁদ চোখ বড় বড় করে বললে, ছেড়ে দে। বললে, বাবা ছেড়ে দে। পাথরের মধ্যে কোন দেবতা থাকে? অসুরের কাঁড়ি আছে, তাতে চোটা মেরে কাজ নেই, ছেড়ে দে। সে তুলে নিলে একটা গোল নুড়ি, নুড়িটার কালো গায়ের মাঝখানে একটা সাদা দাগ, ঠিক পৈতের মতো। বলে, দেখ। তারপর তুলে দেখালে একটা টুকরো অসুরের কাঁড়ি, ঠিক গাছের গুঁড়ির মতো চেহারা। সকলকে এগুলিকে সুচাঁদ বলে অসুরের কাঁড়ি, অর্থাৎ অসুরের হাড় জমে পাথর হয়ে গিয়েছে। দেবতা অসুর মেরেছিলেন, তাদের এই হাড়। এসব কাহারদের পিতৃপুরুষদের কথা, কিন্তু বনোয়ারির আমলে এসব বিশ্বাস চলে না। সুচাঁদ পিসির মিথ্যে ভয়। জমি কাটছে বনোয়ারি জীবন ভোর। পাথরের গায়ে পৈতের মতো দাগ হাজারে হাজারে দেখেছে। দেবতা কি হাজারে হাজারে ছড়িয়ে থাকে? পাথরে ওরকম দাগ থাকে, অসুরের কাঁড়িও তাই। তবে ভাবনা একমাত্র, এ পাথর কাটবে কি করে? গাঁইতি না হলে রসম্ভব, অর্থাৎ অসম্ভব। কিন্তু গাঁইতি কাহারেরা ধরে না। ওই ছুঁচালো অস্ত্রটি যেন তাদের
ধরা হয় নাই। সাহেব লোকের রামদানি অর্থাৎ আমদানি করা অস্ত্রটি যে শুলের মতো, ওতে মা বসুন্ধরের বুকে আঘাত করা কি উচিত হবে? তার উপর পাবই বা কোথায়? বাবু মহাশয় বাবু মহাশয়ের চাষবাবুকে ঘুষ দেবার মতো টাকা তার কোথা? হঠাৎ মনে পড়ল করালির কথা। করালি পারে চন্দনপুরের রেল কারখানার গুদাম বোঝা গাঁয়েতি সে দিতে পারে, কিন্তু হেদমণ্ডল কিরে হতভম্ব হয়ে গেলি যে, চোট মেরেই দেখ। তা বটে, চোট মেরে দেখাটা দরকার কতখানি পাথর আছে। মনে মনে প্রণাম করে সে চোট মারতে আরম্ভ করলো। খং 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 লোহা এবং পাথরে আঘাত লেগে শব্দ উঠতে লাগলো। পাথরের স্তরটা আধ হাতের মতো পুরু, নিচে মোলাম কালো মাটি। বাহবা বাহবা, একেবারে উৎকৃষ্ট ধরনের মাটি। গাঁইতি ধরতেই হবে, না হলে উপায় নাই। কুঁদোর মতো বাঁকা কাঠ সোজা, নোয়াইয়ের উপর হাতুড়ির নিচে লোহার শব্দ, গাঁইতির মুখে মাটি পাথরের শব্দ। সে দেখেছে চন্দনপুরের লাইনে, দূর থেকে দেখেছে অবশ্য, পশ্চিমা মজুরের হাতে গাঁইতির ঘায়ে পাথর খান খান হয়ে যায়। তাদের চেয়ে কম জোরে কোপ মারে না কাহারেরা? আরে বাপরে বাপরে বাপ! টামনা ছেড়ে দিয়ে বনোয়ারি কপালখানা চেপে ধরলে। হঠাৎ একটা পাথর ভেঙে তার কুচি ছিটকে তার কপালে লেগেছে। ওফ, বাঁটুলের মতো বেগে, কিন্তু তার চেয়ে ভীষণ। বাঁটুল গোল, তার ধার নেই, এটা ধারালো ভাঙা পাথর। হাতের তালুতে আগুনের মতো, তাই অর্থাৎ তাপ ঠেকছে কিসের? তাহলে নিয়েছে, অক্ত নিয়েছেন মা বসুমতী। ছুটে এলো বনোয়ারের পরিবার। দেখি দেখি, অক্ত পড়ছে যে গো। হে মা, কি হবে? পিসি, পিসি। হেদমণ্ডলের হাতের কোলকে দেখে সুচাঁদ আবার এক দফা তৃষিত হয়ে উঠেছিল। সে শুনতেই পেল না বনোয়ারের পরিবারের কথা। হেদমণ্ডল দেখিয়েছিলেন, তিনি উঠলেন না, শুধু বললেন, নিয়েছে নাকি? বনোয়ারি হেসে বললে, হ্যাঁ। হেদ বললেন, ও তো জানা কথাই, নেবেই, না নিয়ে ছাড়বে না। লাগিয়েলে, মাটি লাগিয়েলে। বনোয়ারি এক মুঠো মাটি তুলে চেপে মাটির কপালের ক্ষতস্থানে লাগালেন। এতক্ষণে সুচাঁদ দেখতে পেয়ে সামনে অবু হয়ে বসলো। হ্যাঁ হ্যাঁ বাবা, মা বসুমতী। মা বসুমতী যেমন দেন তেমনই নেন। আমন ধানে চাল ফসলে তোমাকে খাওয়াবেন, কিন্তু শেষকালে দেহখানি নেবেন। পুড়িয়ে দিলেও নিদেন পক্ষে ছাই মুঠোটি তাকে দিতেই হবে। বেঁচে যতদিন আছো, নখ চুল দিতে হবে। মধ্যে মাঝে দু চার ফোঁটা রক্ত। যে প্যাটে ছেলে ধরে, সেই প্যাট কি অল্পে ভরে? এত মানুষ, এত পশু পাখি পেশব করেছেন মা, বুক চিরে ফসল দিচ্ছেন, আর তেষ্টা শুধু কি মেঘের জলে মেটে? মায়ের বুক চেটাতে গেলে অক্ত দিয়ে মাঝে মধ্যে মায়ের পুজো দিতে হয়। না দাও মা, ঠিক এই রকম দু চার ফোঁটা রক্ত বার করে নেবেনি। নিয়েছেন মা তার পাওনা গন্ডা। বনোয়ারি রক্তমাখা মাটি মুঠো করে জমির এক কোণে পুঁতে দিলে। তবে এই লক্ষণ ভালো, রক্ত যখন নিয়েছেন মা, তখন দেবেন, তাকে দুহাত ভরে দেবেন। ঝমঝম গম গম, গম গম ঝমঝম। পাথর তলায় মাটি কাঁপছে। হাঁসুলি বাঁকে পঞ্চশব্দের বাজনার মতো ধ্বনি তুলে 10টার গাড়ি চলেছে কোপাইয়ের পাগলির বুকে উপর দিয়ে, লোহার মালার পুল পার হয়ে। মুখুজ্জেবাবুদের সাঁওতাল মজুরেরা গাঁইতি টামনা ঝুড়ি ফেলে ঝপাঝপ 10টায় এবেলার মতো ছুটছে। হাঁসুলির বাঁকে বৈশাখ মাসে দ্বাদশ সূর্যের উদয়। এখানে গ্রীষ্মের দিনে খাটুনির সময় সকাল 6টা থেকে 10টা, আবার বেলা 3টে থেকে 6টা। বনোয়ারির কোদাল ঝুড়ি তুলল। ওবেলায় খাটুনি, বনোয়ারি খাটবে না। বনোয়ারি ওবেলায় পালা আরম্ভ হবে সন্ধেবেলা থেকে। চাঁদনি রাত্রে ফুরফুর করে বাউর অর্থাৎ বাতাস বইবে। মদের নেশার আমেজটি লাগবে, পাড়া প্রতিবেশী 5জনকেও পাওয়া যাবে। তখন আবার কাজ আরম্ভ করবে বনোয়ারি। বাবুদের পয়সার খেলা, জাঙ্গলের সদ্গপ মহাশয়দেরও কতকটা দাপটের খেলাও বটে। জবরদস্তি কাজ আদায় করে নেয় তারা। বনোয়ারির নিজের কতরের খাটুনি আর পাড়াপড়শির ভালোবাসার ছেদধার অর্থাৎ শ্রদ্ধায় কেটে দেওয়ার কাজ। বনোয়ারের জমি রাত্রে কাটা হবে। জঙ্গলের মনিবেরা সকালে এসে দেখে বলবেন, এ শালাদের সঙ্গে পারবার জো নেই। জঙ্গলের কাছাকাছি এসে সুচাঁদ বলে, বনোয়ারি, তা পয়সা কটা দিবি এখন?
বনোয়ারি কোমরের গেঁজেল থেকে একটা ধুঁয়ানি বার করে তার হাতে দিয়ে বললে, এই একবেলা খাটুনি দামিয়ে দিলাম তোমাকে, উবেলা আর আসতে হবে না। আসতে হবে না কেন? বুকটা ধড়াস করে উঠল সুচাদের। সে বুঝতে পেরেছে বনোয়ারি তাকে শুধু আজ ওবেলার জন্যই নয়, বরাবরের জন্যই সে আর কাজে নেবে না। বনোয়ারি বলে, তুমি বুড়ো মানুষ, তোমাকে নিয়ে খেটে পোষায় না তোমারই আর খাটা পোষায়? সুচাঁদ খানিকটা চুপ করে থেকে বলল, তা বেশ, দে তাই দে, তোর ধর্ম তোর ঠাই, প্যাটের বিটি যেকালে বইমুখ সেকালে আর পরের ভরসা কিসের? লইলা আমি এখনও যা খাটতে পারি তা তোর পরিবারে কেন পারে না? বনোয়ারি আর কথা বললে না। সে স্ত্রীকে সঙ্গে করে চলে গেল গ্রামের দিকে। জল খাবারের সময় হয়েছে, জল খাবে, তার আগে গরুগুলিকে দুইতে হবে, তাদের মাঠে ছেড়ে দিতে হবে, অনেক কাজ, একটু দেরি হয়ে গিয়েছে আজ। বনোয়ারির গড়নটা খুব মোটা, তার উপর জোয়ান বয়সের প্রথম থেকেই বাঁক বয়ে পালকি বয়ে বাঁ কাঁধটা ডান কাঁধের চেয়ে উঁচু হয়ে গিয়েছে। চলেও সে বেঁকে, ডান পাটা পরে জোরে জোরে, হন হন করে সে চলে। ভিজে আলপথের ডান দিকের কিনারায় তার পায়ের ছাপ বসে যাচ্ছে। হঠাৎ এক জায়গায় ভস করে বসে গেল। বনোয়ারি পিছন ফিরে তাকিয়ে দেখলো, বলল, সঙ্গে সঙ্গে সে হেঁট হয়ে ঝুঁকে পড়ল। সে বলে, কি? পিঁপড়ে। অসংখ্য পিঁপড়ে গর্তটার ভিতরে বীজ বীজ করছে, অধিকাংশ মুখে ডিম। বউ বললে, আহা, দেখে চলতে হয়, ডিম নিয়ে কেমন আকুলি বিকুলি করেছে দেখছো? তোর মাথা। বনোয়ারি এদিক ওদিক চেয়ে মাঠের মধ্যে একটা পিঁপড়ের ডিমের শাড়ি দেখে বলে, এই দেখ, অনেকক্ষণ থেকে ওরা পালাতে লেগেছে এখান থেকে। তারপর আকাশের দিকে চেয়ে বললে, জল ঝড় পেচণ্ড একটা হবে লাগছে। জল ঝড় হবে? পেচণ্ড? পেচণ্ড, হ্যাঁ। পিঁপড়েতে জানতে পারে, বর্ষায় দেখিস না মাঝে মাঝে দেয়ালে বাসা করে, দাঁড়া। এই বলে সে একটা গেল কর্তার থানের দিকে। ওখানে বেলগাছের গোড়াগুলিতে 12 মাস মানুষের হাত পড়ে না, পরে কালে কোশমিনে। এই নিরুপদ্রব্যতার জন্য বেলগাছের শেওড়া গাছের গোড়াগুলি পিঁপড়ের বাসায় ভর্তি। প্রচুর পরিমাণে বালিমাটির কণা তুলে ছোট স্তূপের আকারে করে সাজিয়ে চমৎকার বাসা করে। কিন্তু বর্ষার আভাস পাওয়া মাত্র পিঁপড়েগুলি ডিম নিয়ে উঠে যায় গাছের উপরে। পুরানো গাছগুলির জীর্ণ গাঁটে ছিদ্র করাই থাকে, সেই ছিদ্রগুলি পরিষ্কার করে নিয়ে বাসা করে। বৃষ্টি অনাবৃষ্টির লক্ষণ জানতে হলে বনোয়ারি তাই ওই গাছতলাতে এসে দাঁড়িয়ে দেখে পিঁপড়েগুলি নিচে নেমে এসেছে কি উপরে উঠছে। বেশি দূর যেতে হলো না, কর্তার থানের মুখে এসেই তার নজরে পড়ল কতকগুলো কাক নেমেছে। বেলগাছের ডালে বসে আছে সড়ক ফিঙের ঝাঁক, তারাও মাঝে মাঝে ঝাঁপিয়ে পড়ছে। কাকেদের আশেপাশে লাফাতে লাফাতে ঠুংরে কিছু খেয়ে নিচ্ছে। পিঁপড়ে খাচ্ছে, তাতে ভুল নাই। পিঁপড়েরা দল বেঁধে বেরিয়ে উপরে চলেছে, পক্ষীর ঝাঁক নেমেছে, ওদের ভোজ লেগেছে। প্রচণ্ড জলঝড় একটা হবে, তাতে সন্দেহ নেই। পাড়ার লোককে সাবধান করতে হবে, এসব হুঁশ যদি কারো থাকে। বনোয়ারির আক্ষেপ হলো, বলেও কাহারদের সে জ্ঞান দিতে পারল না। বনোয়ারি বাড়ি ফিরল। বউ আগে এসেছে। সে বললে, আচ্ছা, বাজে করণে তোমার মতি বটে বাপু। সাবি বেনোদা বসে আছে, ওদ উঠেছে, আর ওরা যাবে কখন? বনোয়ারি বললে, চেঁচাস না বললে মাগি, একদণ্ড দেরিতে সাবি বেনোদা ওদের ননির পুতুলের মতো গলে যাবে না। আমার কর্ম আমি বুঝি, দে বাছুর ছেড়ে দে, কেঁড়েটা দে। গাইগুলি চিৎকার করছিল বাছুরের জন্য। বনোয়ারি গিয়ে কপালে হাত বুলিয়ে বললে, হচ্ছে হচ্ছে মা সকল, ধৈর্য ধরো একটুক্ষণ। হাসতে লাগলো সে। গায়ে দিয়ে শেষ করে কেঁড়েটা নামিয়ে দিতে সাবি বললে, গেরস্তরা বলেছে বেজায় জল দিচ্ছিস দুধে, জল একটুক্ষণ কমিয়ে দিও কাকি। সাবি আর বেনোদা দুজন, ঠিক আছে, সাবি বেনোদা দুজনে চন্দনপুরে যায় দুপুরবেলা। সুকৌশলে স্তূপকৃত ঘুঁটে বড় বড় ঝুড়িতে সাজিয়ে নেয়, তার উপর রাখে দুধের ঘটি। চন্দনপুরের ভদ্রলোকের বাড়িতে দুধ রোজ দিয়ে আসে 4 পয়সা সের দুধ। বনোয়ারির বাড়িতে দুধ হয় 4 সের। সেই দুধে কোপাইয়ের বালি খোঁড়া পরিষ্কার জল মিশিয়ে বনোয়ারির বউ 5 সের করে দেয়। দিন গেলে 5 আনা পয়সা, তার মধ্যে দৈনিক 5 পয়সা হিসেবে পায় সাবি আর বেনোদা। বনোয়ারির বউ বড় ভালো মানুষ, সে ঘাড় নেড়ে বলে, জল তো সেই এক মাপেই দিই মা, বেশি তো দিই না। বনোয়ারি সাবির দিকে তাকিয়ে বললে, পথে ঝর্ণার জল মিশিয়ে তোরা আরও কতকটা বাড়াস বলেনি? বেনোদা বললে, হেই মাগো, আমরা
হ্যাঁ হ্যাঁ, তোমরা তোমরা বড় শ্যানা রে, হাসতে লাগলো বনোয়ারি। বেনুদা এবং সাবিও হাসতে লাগলো। এ কথার পর আর অস্বীকার করলে না তারা অভিযোগ। বনোয়ারি আবার বললে, একটুকুন কম বাড়িয়ে দিস, মানে মানে আগে যতটা বাড়াতিস তার চেয়ে বাড়াস না, তাহলে বাবুরা রাগ করবে না। কথাটা সত্য। সাবি এবং বেনুদা, শুধু তারাই বা কেন, কাহারপাড়ার যেসব মেয়ে পরের দুধ নিয়ে চন্দনপুরে যোগান দিয়ে আসে তারা সকলেই ওই কাজ করে। পথে দুধে খানিকটা জল ঢেলে দুধ বাড়িয়ে দৈনিক 2-4টে পয়সা উপরে উপার্জন করে। বনোয়ারির স্ত্রীলোক বললে, ডিমগুলান দিয়ে দে। স্ত্রী বললে, মনিব বাড়িতে দেবে বলেছিলে যে, দে দে, এখন পয়সার টানা, জমি কাটতে লোকজনের পয়সা লাগবে। মনিব মনে মনেই জল্পনা কল্পনা করে বনোয়ারি। মনিব যে এখন কে হবেন কে জানছে। চন্দনপুরের বড়বাবুর চরণ যদি পায় তবে। মৃদু হাসি ফুটে উঠল তার মুখে। সেই হাসি মুখেই চলল সে করালির বাড়ির দিকে। করালি নাই নিশ্চয়। পাখিকে বলে আসবে, করালিকে বলিস আমার গোটা দুই গাঁইতি চাই। একটু পাড়া ঘুরেই চলল। কার ঘরের চালের সামনে কেমন অবস্থা দেখে নিচ্ছিল। 2-4 দিনের মধ্যে জল হবে, বেশি পরিমাণেই হবে। সামনে বৈশাখ মাস, জল হলে ঝড় হতেই হবে। পাথর অর্থাৎ শিলা বৃষ্টিও অসম্ভব নয়, সকলকে সতর্ক করে দিতে হবে। কাহার পাড়ার ঘর বানে ডোবে ঝড়ে ওড়ে, দালান নয়, কোঠা নয়, ইট নাই, কাঠ নাই, মাটির দেওয়াল, বাঁশবাদের বাঁশ, হাসলিবাঁকের নদীর ধারে সাবুইয়ের দড়ি আর মাঠের ধানের খড়, এই নিয়ে ঘর। কোঠাঘর করতে নাই, বাবা ঠাকুরের বারণ আছে। তাছাড়া কোঠায় শোবে বাবুরা, সদ্গোপ মহাশয়রা, কাহারদের কি আর তাদের সঙ্গে সঙ্গে করতে হয় না সাজে। বনোয়ারির ভুরু কুঁচকে উঠল। না, আর পারলে না সে। কাহারদের শিক্ষা হবে না এই জীবনে, তার হারে আর কুলাবে না। সকলেই চালেই ফুরফুর করছে। কারুর চাল তেমন ভালো নয়, একটা কারোর হুঁশ নেই। এখন বেশ লাগছে, আত্মীরে ঘরে শুয়ে চালের ফুটো দিয়ে চাঁদের আলো দেখছে, আলো দেখে। দেব সে ওদ আসে, বেশ লাগছে। গ্রাহ্য নয়, গ্রাহ্য হবে বর্ষার মেঘ ঘনিয়ে এলো ওই ঘোর লগনে। চালের অবস্থা একমাত্র তার ঘরেরই ভালো। এরই মধ্যে সে চালে নতুন খড় দিয়েছে, আচ্ছা বাহার খুলেছে। ওই আর একখানা ঘরের চালেও নতুন খড়। ওখানে তো করালির ঘর। হ্যাঁ, করালির ঘরেই তো। বাহাদুর ছোকরা। সে এগিয়ে গেল এবং ওর ঘর দেখতে, এর ঘর ওর ঘর দেখতে দেখতে করালির ঘরের সামনে এসে থমকে দাঁড়ালো সবিস্ময়ে। এদিক দিয়ে তার পথ নয়, এ পথে সে বড় হাঁটে না। পাড়ার মাতব্বর সে, দরকার না হলে সে কারোর বাড়ি যায় না। করালির বাড়ি সে ওদের বিয়ের পর আর আসে নাই। হরি হরি হরি, বলি হরি বলি হরি। ঘরখানাকে নিকিয়ে চুকিয়ে রংচং করে নিয়েছে কি, মনের মানুষ নিয়ে ঘর বেঁধেছে কিনা ছোকরা। ঘরের সামনেটাই উপর দিয়ে ঘন লাল গিরিমিটি দিয়েছে, রাঙিয়েছে। নিচেটায় দিয়েছে আলকাতরা, দরজায় দিয়েছে আলকাতরা। দরজার দুপাশে আবার লাল নীল সবুজ হরেক রকম রং দিয়ে এঁকেছে দুটো পদ্ম। বাবা, বাড়িতে কেউ নেই। পাখি বোধহয় ঘাস কাটতে গিয়েছে। করালি তো সকালেই গিয়েছে চন্দনপুরে লাইনে খাটতে। নসুও গিয়েছে চন্দনপুরে মজুরদের সঙ্গে খাটতে। অনেকক্ষণ দাঁড়িয়ে সে দেখলে মনটা ভারী খুশি হয়ে উঠল। ক্যা গো, ক্যা দাঁড়িয়ে? এক বোঝা ঘাস মাথায় করে পাখি এসে বাড়ি ঢুকলো। বোঝার ঘাসগুলি তার চোখের সামনে ঝুলে রয়েছে বলে মানুষটাকে সম্পূর্ণ দেখতে পাচ্ছে না সে। আমি রে পাখি, তোদের ঘর দেখতে এসেছি মা। বা বা বা, এই যে রিন্দভবন করে ফেলালছে মা গো, এই যে রিন্দভবন করে ফেলালছে করালি। রিন্দভবন সম্ভবত বৃন্দাবন। বোঝা উঠানে ধপ করে ফেলে পাখি তাড়াতাড়ি ঘর খুলে একটা নতুন কাঠের চৌকো টুল বার করে দিলে। বসো মামা। বা বাবা, এই যে টুল রে, বলিহারি বলিহারি, ভদ্রজনের কারবার করে ফেলালছে করালি। পাখি ঘর থেকে একটা নতুন হারিকেন, একটা নতুন সস্তা দামের শতরঞ্জি, একটা রংচঙে তালপাতার পাখা এনে সামনে নামিয়ে দিয়ে বললে, এই দেখো। মানা করলে শোনে না, আজে বাজে জিনিসে টাকা পয়সা ছেড়াদ্দ করে। হা হা করে হেসে ওঠে বনোয়ারি, বলে, ওরে বাবা, নতুন বিয়ের এই বটে। তার ওপর যদি বউ মনে ধরে তবে তার কথাই নাই। তা তোকে মনে ধরা তো ধরা, দুজনা তো মনের মানুষ। পাখি মুখে আঁচল দিয়ে হাসতে লাগলো মামার কথা শুনে। বনোয়ারি উঠল,
বললে, আসছিলাম তো বাড়িতেই, পথে পাড়াটায় ঘুরলাম, সব চাল দেখে এলাম, একটা প্রচণ্ড ঝড়জল হবে লাগছে কিনা, তা তোদের ঘরে এসে দাঁড়ালাম। এমন ঝকমকে ঘরদোর দেখে দাঁড়াতে হলো। যাই, এখন দেখি কার চলে খড় আছে, কার চলে নাই, মাতব্বর হওয়ার অনেক ঝক্কি মা। পাখি বললে, ঝক্কি নিলেই ঝক্কি, না নিলে কে কী করবে? ওই তো আটপৌরেদের মাতব্বর রয়েছে পরম, সে ঝক্কি নাই, এত সব খোঁজ করে, কার চালে খড় নাই, কার ঘরে খেতে নাই, দেখে বেড়ায়, কারো দোষগুণ বিচার করে। তুমি এই যে আমার ঘর করে দিলে, লইলে আমি চলে গিয়েছিলাম চন্দনপুরে ওর সঙ্গে, তারপরেতে তারপরেতে নিকনে কী ঘটতো কে জানে, হয়তো আবারও কারোর সঙ্গে চলে যেতাম বিদেশ বিভুঁয়ে। তোমার দয়াতেই আমার সব, তুমি ধার্মিক লোক, মা লক্ষ্মীর দয়া হয়েছেন তোমার উপর, কর্তা ঠাকুরতলায় ধূপ দাও, পিদিম দাও, তোমার ধরম বুদ্ধি হবে না তো হবে কার? পাখি হঠাৎ হেঁট হয়ে তার পায়ের ধুলো নিলে। বনোয়ারির বড় ভালো লাগলো আজ পাখিকে, বড় ভালো মেয়ে পাখি, বসনের কন্যা, অক্তে চৌধুরী মশাইদের রক্তের মিশাল আছে, হবে না ভালো কথা? আনন্দে তৃপ্তিতে তার মন জুড়িয়ে গেল, হিয়েখানি যেন ভরে উঠল গরমকালে মা কোপায়ের শীতল জলে ভরা আঙা মাটির কলসের মতো। মনে মনে সে কর্তার ঠাকুরকে প্রণাম করলে, বললে, বাবা ঠাকুর, এ সব তোমার দয়া, তুমি মাতব্বর করেছ, তুমিই দিয়েছ এমন মন মতি, তুমি রক্ষা করবে কাহারদের ঘর বাড়ি ঝড়ঝাপটা থেকে। বনোয়ারি তোমার অনুগত দাস, তোমার হুকুমেই সে কাহার পাড়ার চাল দেখছে, লাঙল টানে, গরু, তার কি বুদ্ধি আছে না সে জানে কোনো দিকে ঘুরতে হবে ফিরতে হবে? পিছন থেকে লাঙলের মুঠো ধরে চাষি, তাকে গরু দেখতে পায় না, কিন্তু হালের মুঠোয় চাপের ইশারায় চলে গরু। বনোয়ারিও সেই গরু, বাবা ঠাকুর, কর্তাবাবু, তুমি হলে সেই চাষি, তা নইলে করালির মতিগতি ফেরে? চন্দনপুরের কারখানায় পাকা মেজের কোয়ার্টার ছেড়ে কাহার পাড়ার বাড়িতে রং ধরিয়ে ফিরে আসে, কথাবার্তা মিষ্ট হয় না। করালি অনেকটা সোজা হয়েছে, এই তো সেদিন নিজে থেকে তেরপল দিয়ে এলো গুড়ের সালে। কোনো রকমে ওকে ঘর বশ করে চন্দনপুর ছাড়িয়ে কাহারদের কুলকর্মের কাজে লাগাতে হবে, ধর্মের পথ ধরিয়ে দিতে হবে। সে একদিনে হবে না, কেমে কেমে ধেয় বাঁকা বাঁশকে যেমন তাতিয়ে তাতিয়ে তাপ দিয়ে সোজা করতে হয় তেমন করতে হবে। পাড়ার লোক ক্ষেপে উঠেছিল করালির বিরুদ্ধে, কিন্তু তার তো দশের মতো হট করে মাথা গরম করলে চলে না, ঠান্ডা মাথায় কাজ করতে হবে তাকে। ছোঁড়ার এই একটা দোষ হলো লবাবি করা, এই টেরি, এই জামা, এই কাপড়, এই একটা টর্চ আলো, একটা বাঁশি, যেন বাবুর বেটা বাবু বেড়াচ্ছে, কে বলবে কাহারদের ছেলে, মুখে লম্বা লম্বা কথা, লোকে সব সহ্য করতে পারে না। তাও অনেক করেছে অনেকে, তবে নাকি শোনা যাচ্ছে ছোঁড়া আজকাল বেআইনি চোলাই মদের কারবার করছে চন্দনপুরে, কাহার পাড়াতেও আনছে। রাত্রে মজলিস করে এই মদ খায়, সাবধান করতে হবে, শাসন করতে হবে। বনোয়ারি মনের মধ্যে একটা স্বাদ হয়, করালিকে নিয়ে স্বাদ হয়, সে জেনেছে, বেশ বুঝেছে, এই ছোঁড়া থেকে তার সর্বনাশ হবে কাহার পাড়ায়, নয় চরম মঙ্গল হবে। সর্বনাশের পথে যদি ঝোঁকে, তবে কাহার পাড়ার অন্য সবাই থাকবে পেছনে, লাগতে হবে তার সঙ্গে। সে পথে করালি গেলে বনোয়ারি তাকে ক্ষমা করবে না, তাই তার ইচ্ছা তাকে কোলগত করে নেয়, একটা পুত্র সন্তান নাই। ডান হাত থেকে বঞ্চিত করেছেন ভগবান, বনোয়ারির ইচ্ছে বিধাতা যা দে তাকে দেন নাই, নিজের কর্মফলের জন্য সে তো তাই এই পৃথিবীতে অর্জন করে। পুণ্য তার আছে, বাবার চরণে মতি রেখেছে, নিত্য দুবেলা প্রণাম করে, বাবার থান আগলে রাখে, আধার পক্ষের 15 দিন সঞ্জেতে পিদিম দেয়, জ্ঞান মতো বুদ্ধিমতো ন্যায্য বিচারই করে সে। নয়নের বউ পাখিকে করালিকে দিয়ে একটু অন্যায় করেছে, নয়নের মা চোখের জল ফেলেছে, তাকে শাপান্ত করেছে, তা করুক, বনোয়ারি নিজের কর্তব্য করবে, নয়নের একটা সাঙা দেবে সে। এর মধ্যেই কোণে ঠিক করে ফেলেছে, মেয়েটির হৃদকরণ একটুকুন চনমনে, কালামুখী বদনাম আছে তার বাপের গাঁয়ের সমাজে, তা থাক, নয়নের মায়ের ভবিষ্যৎ ভেবেই এমন মেয়ে সে ঠিক করেছে। নয়ন যদি সেরে না ওঠে, তবে ওই মেয়ের রোজগারেই করেই নয়নের মাকে খাওয়াবে। লোকে না ভেবে কথা বলে, ভদ্রলোক বেশি বলে, তারা বলে ছোট লোকেরা জাতের ওই করণ, তারা হলো টাকার মানুষ, জমির মানুষ, রাজার জাত, তাদের কথাই আলাদা, কথাতেই আছে আজার মায়ের সাজার কথা।
নয়ন যদি তার জাতের হতো তবে নয়ন মরে গেলেও থাকতো, তার টাকা জমি। তাই থেকে নয়নের মা একদিকে কাঁদতো, একদিকে খেত। আর কাহারের জাত, না জমি না টাকা, নয়ন মরে গেলে নয়নের মায়ের সম্বল হবে গতর, গতর গেলে ভিক্ষে। তার চেয়ে মন্দের ভালো। পাপ পুণ্যি বনোয়ারি বুঝতে পারে না এমন নয়, সে বুঝতে পারে মেয়ে লোকের সতীত্বের মূল্য। কিন্তু বিধির বিধান, উপরে আছেন সজ্জাতেরা, তাদের ময়লা মাটি থুতু সবই আপনি এসে পড়ে তাদের গায়ে। সজ্জাতের ময়লা সাফ করে মেথর, চরণ সেবা করে হারিডম বৌরি কাহার। সজ্জাতের ময়লা সাফ করে মেথর, চরণ সেবা করে হাড়ি ডোম বাউরি আর কাহার। শ্মশানে থাকে চণ্ডাল। বিধির বিধান এসব। কাহারদের মেয়েরা সতী হলে ভদ্রজনদের পাপ ধরবে কারা, রাখবে কোথা? কাজে কাহার জন্মের এ কর্ম স্বীকার করতেই হবে। পাখি কিন্তু পাখির মতোই কলকল করে চলছিল, ভোরবেলার পাখির মতন। কত প্রশংসায় সে করে গেল। বাবার চরণে পেনাম জানিয়ে কাহার জন্মের কথা বলছিল, ভাবছিল বনোয়ারি। হঠাৎ পাখির কণ্ঠস্বরের পরিবর্তন, একটু সে চমকে উঠল। গলা খাটো করে পাখি বললে, জানো মামা, ওই মিচকে পোড়া চিপে ষষ্ঠী নিমতেলে পানু সেদিন বলছিল, দেখোখানে মাতব্বরের ধরম, এই বছর না ফিরতে বেরিয়ে যাবে, ফেটে যাবে। পাপ করে বাবা ঠাকুরের ঠাঁই ছয় কেউ, তবে বাবা তাকে ক্ষমা করে না। তুমি নাকি? পাখি চুপ করলে। কি আমি নাকি? কি করেছি আমি? কে জানে বাবু। আমার আগেকার শাউরি আটপৌড়ে পাড়ার কালো বউ, আমার আগেকার শাউরি আটপৌড়ে পাড়ার কালো বউ এইসব পাঁচজনকে নিয়ে নানান কুকথা, নানান কেচ্ছা করছিল, সে নাকি দেখেছে। বনোয়ারি হঠাৎ বুকটা ফুলে উঠল রাগে। কানে শোনা কথা, মিথ্যা নয় তো তাহলে? পাখি বলল, আটপৌড়ে পাড়ার ঘেঁটু গান কে বেঁধেছে জানো? ওই পানা। পানা? হ্যাঁ, নসু দিদির তো ভাবি সাবির অভাব নেই, ওই আটপাওড়া দলের কোন ছড়া বলেছে। বনোয়ারি মাটির দিকে চেয়ে নিলেন, একটু ভেবে নিল। আচ্ছা। পাখি আবার বললে, সে তো একেবারে কাঁই, অর্থাৎ রেগে একেবারে কাঁই। বললে, মারবো শালোকে। পানা না কিনি থানায় কী সব লাগান ভাগান করে এসেছে ওর নামে। ও কি চন্দনপুরে চোলাই মদ বিক্রি করে, লুকিয়ে অ্যালের সিলিপাট বিক্রি করে। আমাদের বাড়িতে নাকি সন্ধেবেলায় ছেলে ছোকরার আড্ডা বসে, নাচ গানের ছাউনি দিয়ে ভেতর ভেতর নাকি চুরি ডাকাতের সলা পরামর্শ হয়, চোরের দল গড়ে। সর্বনাশ! বনোয়ারি চমকে উঠল। পানা, হারামজাদা পানা, ঘরবেধি পানা, কাহার পাড়ার পাপ পানা। পানাকে মাটিতে ফেলে তার বুকে চেপে বসা অতি সহজ কাজ। কাঠের মতো চেহারা, পাখির মতো নাক, ছুঁচোর মতো লম্বাটে সরু মুখ পানার। কিন্তু হারামজাদা নিজের চোখে কি যেন দেখেছে বলছে। কি দেখেছে? হঠাৎ মনে পড়ে গেল বনোয়ারির। পানার মনিব পাখুমণ্ডল মহাশয়ের কথা। পাখুমণ্ডল বলেছিলেন পানা তাকে বাঁশঝাড় বিক্রি করেছেন। পাখুমণ্ডলের সন্দেহ নাকি পানা এর মধ্যে কিছু গোলযোগ করেছেন। বাঁশঝাড় দেখে তার মনে হয়েছে ঝাড় একটা নয়, ঝাড় দুটো। চৌহদ্দিটা শুনতে বলেছেন একদিন বনোয়ারিকে। পাখুমণ্ডলের কাছে যেতে হবে তাকে, এক্ষুনি যাবে সে। উঠে পড়ল বনোয়ারি। করালির বাড়ি থেকে হন করে বেরিয়ে সেই দুপুর রৌদ্রে চললে পাখুমণ্ডলের কাছে। পথে হঠাৎ থমকে দাঁড়াল। যা, পাখিকে আসল কথাটা বলা হলো না। গাঁইতির জন্য বলতে এসে পানার চতুরালির কথা শুনে মাথা ঘুরে গেল তার। ভুলে গেল আসল কথা। দীর্ঘশ্বাস ফেললে। মাতব্বরের যত সুখ তত অসুখ। চরকের পাটা থাকে মানুষের মাথায়, সেই পাটায় গজাল পোঁতা থাকে, তার ওপর শুতে হয় গাজনের প্রধান ভক্তকে। মাতব্বরিও তাই। মানুষের মাথার ওপর কাঁটায় ভরা পাটাই শোয়া। হে ভগবান, পানা তার সর্বনাশ করবে। এটা অবশ্য তার পাপ, তার অন্যায়, কিন্তু সে তো মানুষ। কালো বউ। হঠাৎ মাথায় যেন বিদ্যুতের মতো খেলে গেল। চরকের পাটা, সামনে গাজন। বাবা কালারুদ্দুরের চরকের পাটায় শুয়ে সে তার পাপের প্রায়শ্চিত্ত করবে, লোকের সামনে প্রমাণ করে দেবে তার মূল্য, তার পুণ্য। শেষ। এতে গেল দ্বিতীয় পর্বের 7ম অধ্যায়। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আমরা করে নেব।
উপন্যাসটার যেটা রীতি সেটা হলো তোমার কোনো একটা ঘটনা যখন ঘটছে তখন সেই ঘটনার সঙ্গে সঙ্গে এই ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে অনেক অনুষঙ্গ চলে আসছে। আসলে এটা তো কোনো আম, একটা চরিত্র কেন্দ্রিক কেন্দ্রিক উপন্যাস নয়। এখানে অনেক চরিত্রের জায়গা আছে এবং অনেক ঘাত প্রতিঘাত আছে, অনেক প্রসঙ্গ উঠে এসেছে। যেমন করালি এবং বনোয়ারি, এটা হলো মূল সংঘাতের ক্ষেত্র, তবে সংঘাত এখনও শুরু হয়নি। তবে এই দুটোকে কেন্দ্র করে দেখো, করালির একটা নিজস্ব দল আছে, বনোয়ারির একটা নিজস্ব দল আছে। সুচাঁদ একটা নিজস্ব পক্ষ, গ্রামে মেয়েদের আরও একটা পক্ষ আছে। পাখি একটা নতুন একটা আলাদা জাত, অনেক জায়গা আছে। সুচাঁদ হলো গল্প করা মানুষ। করালি কাজ করবে পরিশ্রমের বিনিময়ে, যথাযোগ্য সম্মানের বিনিময়ে। বনোয়ারি ঐতিহ্যকে ধরে রাখার পরিপন্থী। এবং তাদের স্বাভাবিকভাবেই তাদের চিন্তাভাবনার মধ্যে অনেক পার্থক্য আছে। কেউ কেউ ভাবছে পুরনো ঐতিহ্যটাই তাদের জীবন সর্বস্ব, কেউ ভাবছে যে না, পুরনো ভেঙে বেরিয়ে এসে নতুন কিছু করতে হবে। কেউ সম্মান দিচ্ছে, কেউ চুপে চুপে নিন্দা করে বেড়াচ্ছে। কেউ হয়তো কাউকে খুব ভালোবাসছে, তার জন্য হয়তো অনেক কিছুই সে করে বসছে। আবার কেউ হয়তো ভালোবাসার আড়ালে মুখোশ পড়ে আছে, শুধুমাত্র দুর্বলতার খোঁজ করছেন। অনেক প্রসঙ্গ উঠে এসেছে, এই কথা সে কথার সাথে সাথে অনেক কথা যেন কনসাসে সাবকনসাসে চলছে, অনেক কথাবার্তা এ সমস্ত উঠে আসছে। তো যাই হোক, হাঁসুলিবাঁকের উপকথা আসলে তো উপকথা। উপকথা তো শুধুমাত্র একটা কথা নয়, অনেক কথার সমাহার। রূপকথা থেকে এসেছে উপকথা যেহেতু, অতএব সেই হিসেবে রূপকথার মতো এখানে কাহিনীটা বর্ণিত হচ্ছে। এই কাহিনী আসলে কোনো একটা এলাকার আজকের কাহিনী, আজকের মানুষের নিম্ন সমাজের কাহিনী। এ কোনো গল্পের রাজা রাজাদের বা রাজপুত্রের রূপকথা নয়, কিন্তু এ হলো রূপকথা থেকে আরও একটু অপভ্রষ্ট হয়ে আসা রূপকথার কাহিনী। যাই হোক, এই হলো হাঁসুলিবাঁকা উপকথা, দ্বিতীয় পর্ব, সপ্তম অধ্যায়। যে প্রশ্নগুলো আমরা আলোচনা করব বলেছিলাম একটু দেখে নিই। সাহেবডাঙ্গাকে লোকে কি বলে? কুঠিডাঙ্গা বলে। সাহেবডাঙ্গাকে লোকে কুঠিডাঙ্গা বলে। পরের প্রশ্ন, বনোয়ারি কতটা জমি নিয়েছিল? বনোয়ারি কতটা জমি চৌধুরীদের কাছ থেকে নিয়েছিল? না 5 বিঘা জমি নিয়েছিল। বড়বাবুরা, চন্দনপুরের বড়বাবুরা কতজন সাঁওতাল মজুরকে তাদের জমি তৈরির কাজে লাগিয়েছিল? প্রায় 150 জন জমিকে কাজে লাগিয়েছিল। বতর কি? বতর কি না, লাল কাঁকুড়ে মাটির বিশেষত্ব আছে। সেই পাথরে মাটির উপর যখন বৃষ্টি হয় তখন তখন সেই মাটি কিছুটা নরম হয়ে যায়। এমনিতে সেই মাটিকে কাটা যায় না, কিন্তু বৃষ্টির ছোঁয়াচ পেলে সেই মাটি অনেকটা নরম হয়ে যায় এবং বেশ কিছুদিন সেই নরম ভাবটা থাকে। তখন সেই মাটি কেটে চাষের যোগ্য করে নিতে হয়। এই প্রসেসটা, মাটি ভিজলে অনেক দিন ধরে ভুড়োর মতো নরম থাকে, মাটির এই অবস্থাটা, এটাই হলো বতর। বনোয়ারির জমি নিয়েছিল কত বিঘা? না, সবচেয়ে খারাপ জমি পেয়েছিল সে 5 বিঘা। বনোয়ারি লেবার, শ্রমিক হিসেবে কাকে কাকে লাগিয়েছিল? না, বনোয়ারি নিজের জমি, সেই জমিতে সে নিজে মাটি কাটার কাজ করছিল এবং মাটি পরিষ্কার করার কাজ করছিল তার স্ত্রী গোলাপিবালা এবং সুচাঁদ পিসিকে সে বেতন দিয়ে রেখেছিল। কি বেতন দিয়েছিল? না, 3 প্রহর খাটবে, 14 পয়সা নগদ পাবে আর সঙ্গে পাবে জলখাবার। 3 প্রহর খাটবে, 14 পয়সা নগদ পাবে আর পাবে জলখাবার। এই হলো তার পারিশ্রমিক। ঠিক আছে। সুচাঁদ বিড়ি খেতে চায় না, সে কি খেতে চায় এবং তার জন্য সে কি করেছিল? সুচাঁদ বিড়ি খেতে চায় না, যদিও বনোয়ারি তাকে একটা গোটা বিড়ি দিয়েছিল, কিন্তু সে বিড়ি খেতে চায় না, সে পছন্দ করে তামাক খেতে। আর তামাকের জন্য সে হেদমণ্ডলের কাছে গিয়েছিল তামাক চাইতে, কলকেটা চেয়ে নিয়ে টান দিতে। আচ্ছা, সুচাঁদের কথায় কত বছর আগে হেদমণ্ডলেরা সবাই মনে প্রাণে
চাষি ছিল। 20-25 বছর আগেও মণ্ডল মহাশয়েরা পুরোপুরি চাষি ছিলেন, এটা সুচাঁদের কথাই। তারপরের প্রশ্ন হলো, সুচাঁদ এখন কোথায় থাকে? না, সুচাঁদ এখন নিজের মতো করেই থাকে। সে পাখিকে যেহেতু করালি বিয়ে করে নিয়েছে, সেই জন্য সে বসনের কাছেও আর থাকে না, বসনের কাছে থাকে না। তেপেথে কি? তেপেথে শব্দের অর্থ হলো তিন পক্ষীয় কলাই। ঠিক আছে, তেপেথে শব্দের অর্থ হলো তিন পক্ষীয় কলাই। বনোয়ারি তার জমিতে কি ফসল চাষ করবে প্রথমে সে বলে জানায় না। প্রথমে তেপেথে অর্থাৎ তিন পক্ষীয় কলাই, কতকটা ঘেঁষো মুগ, কতকটা বরবটি ছিটিয়ে দেবে, এটা ছিল তার প্ল্যান। গাঁইতি কাহারেরা ধরে না কেন? গাঁইতি কাহারেরা ধরে না কারণ গাঁইতিটা দেখতে সুচালো এবং তাতে মা বসুন্ধরাকে আঘাত করা হয়, চিরে ফেলা হয়, সেই জন্য এই অপরাধের জন্য তারা গাঁইতিটা ধরে না। পরের প্রশ্ন হলো, গ্রীষ্মের সময় মাঠে ঘাটে খাটার সময় কখন? না, গ্রীষ্মের দিনে খাটুনির সময় হলো সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, আবার ও বেলা বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত। সকাল 10টা থেকে 6টা, সকাল 6টা থেকে 10টা পর্যন্ত, আর বিকেল 3টে থেকে 6টা পর্যন্ত। এই হলো গ্রীষ্মের দিনের কাজ। বনোয়ারি সুচাঁদকে কত দিনের পারিশ্রমিক দিয়েছিল খাটার? না, বনোয়ারি সুচাঁদকে একবেলা খাটার দামিয়ে দিয়েছিল এবং তারপর কি বলেছিল না, তারপর বলেছিল উবেলা আর আসতে হবে না, মানে পরের সামনের বেলায় আর আসতে হবে না, পরের বেলায়। পরের প্রশ্ন, বনোয়ারিদের গাভীর দুধ কারা চন্দনপুরে নিয়ে যেত? বনোয়ারিদের গাভীর দুধ দুজন মেয়ে ছিল, সাবি আর বেনদা। সাবি আর বেনদা তারা দুধ নিয়ে যেত। দুধের দাম কত? না, দিন গেলে 5 আনা পয়সা পায়, দৈনিক 5 পয়সা হিসেবে সাবি আর বেনদা পায়। ঠিক আছে, দুধের দাম ছিল তাহলে দিন গেলে 5 আনা পয়সা, আর দৈনিক পয়সা পায় 5 পয়সা করে পায় সাবি আর বেনদা, এটা তাদের পারিশ্রমিক। পরের প্রশ্ন, গোটা কাহারপাড়াতে কার কার ঘরে শুধুমাত্র নতুন চালের ছাউনি ছিল, নতুন খড়ের ছাউনি ছিল? না, একমাত্র বনোয়ারি এবং করালির ঘরের চালের ছাদে নতুন খড় ছাউনি দেওয়া ছিল। হয়েছে। পরের প্রশ্ন, যখন করালির বাড়ির সামনে বনোয়ারি পৌঁছেছিল তখন বাড়িতে কে ছিল? বাড়িতে কেউ ছিল না, পরবর্তীতে ঘাস মাথায় পাখি এসেছিল। পাখি করালিকে বনোয়ারিকে জানিয়েছিল যে আটপৌরে পাড়ার ঘেঁটু গান এবার বেঁধেছে কে? না, এবার বেঁধেছে নিমতেলে পানু বা পানা। এ কথাটা জানতে পেরেছে কোথা থেকে পাখি? না, নসু দিদির ভাবসাব চারিদিকেই আছে, অতএব নসু দিদির মারফত সে জানতে পেরেছেন। পানার মালিকের নাম কি? বা পানা কার কাছে তার বাঁশঝাড় বিক্রি করেছিল? পানা পাকু মণ্ডল মহাশয়ের কাছে তার বাঁশঝাড় বিক্রি করেছিল। আচ্ছা, বনোয়ারি করালির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেছিল কেন? না, একজোড়া গাঁইতি যেন করালি তার জন্য, তার জমি খোঁড়ার জন্য জোগাড় করে দেয়, এই কথাটা জানাতে গিয়ে সে করালির বাড়ির সামনে এসে পৌঁছেছিল। করালিকে বনোয়ারি কি হিসেবে কাছে পেতে চায়? না, পোষ্যপুত্র, পুত্র সন্তান নাই তাই কোলগত করে নিতে চায়, অর্থাৎ দত্তক নিতে চেয়েছিল, মানে এটা নিজে নিজেই মনে ইচ্ছা প্রকাশ করে। ব্যাস, এই চ্যাপ্টার থেকে এতগুলো প্রশ্ন হতে পারে, একটু তোমরা কষ্ট করে লিখে নাও। এই হলো আজকের আলোচনা।
নমস্কার, ধন্যবাদ। বাংলা শিক্ষকে সবাইকে স্বাগত। উপকৃত হলে পরে অবশ্যই সেটা ভালো লাগবে। তোমাদের কোনো প্রকার রেসপন্স পাচ্ছি না সেই অর্থে একটু জানিও। আর উপন্যাসটা একজন দেখলাম কমেন্ট করেছো যে উপন্যাসটা তাড়াতাড়ি শেষ করলে ভালো হয়। তাড়াতাড়ি শেষ করলে বলতে, যেহেতু আমি গল্পটা পুরোটাই পড়বার ডিসিশন নিয়েছি এবং এই গল্পটা বেশ বড়সড়, আবারও বলি বেশ বড়সড় গল্প এটা। প্রায় 30টা অধ্যায় আছে এবং প্রত্যেকটা অধ্যায় যে সমান নয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ। যেমন এর আগের দিন আমরা 5 আর 6 দুটো অধ্যায় একসাথে পাঠ করেছি, ছোট ছোট দুটো অধ্যায় ছিল, কিন্তু আজকের অধ্যায়টা একটাই অধ্যায়, এত বড় অধ্যায়। অর্থাৎ এই রকম তো আরও আছে। তো একটু সময় লাগবে, একটু সময় লাগবে, সঙ্গে সঙ্গে প্রশ্নগুলো করে নাও। আমি চাইলে পরে স্কিপ করতে পারি, যে শর্টকাটে মেরে দিয়ে আলোচনাটুকু করে নিয়ে করাই যায়, কিন্তু তাতে গল্পটা যেহেতু তোমাদের জানা যাবে না। জানি না আমার এই কণ্ঠস্বর তোমাদের কেমন লাগছে বা শুনতে আদৌ গল্প কতটা কি লাগছে। তবে যাই হোক, যেহেতু ধরে ধরে পড়া হচ্ছে, অতএব গল্পটা ঠিকঠাক শোনা যায়। যারা এখন পর্যন্ত বই কিনতে পারোনি বা বই নেই বা পড়া শুরু করনি, তাদের বলবো যে তোমরা এইভাবে একটু পড়ে নাও। আর শেষে যে প্রশ্নগুলো আলোচনা করছি সেগুলো অবশ্যই খাতাতে লিখে ফেলো। ওকে, ধন্যবাদ।